শুধুমাত্র একজন চালক বা একজন গার্ড ট্রেনের তারা কিন্তু পরিচালনা করেন না। এইটা পরিচালনা করার জন্য একটা বিশাল ব্যবস্থা রয়েছে। আমি যদি একটা টেকনোক্র্যাটকে বসিয়ে দিয়েছি রেলওয়ে মিনিস্ট্রিতে, আমি ভাবছি যে একটা বিশাল টেকনোক্র্যাট একজন বসেছেন, তিনি বুঝতে পারবেন যে সব জায়গায় অত্যাধুনিক বগি ইউজ করা এখনো শুরু হয়। একটা হলো যে প্রাথমিকভাবে মালগাড়ির চালককে দায়ী করা হচ্ছিল, কিন্তু তার সঙ্গেই তাহলে যে প্রশ্নটা চলে আসছে যে মালগাড়ির চালককে তাহলে ছাড়পত্রটা দেওয়া হলো কেন? ওই ওই সেম লাইনে ট্রেনটা চালিয়ে নিয়ে যাওয়ার, সিগন্যাল গুলো ব্রেক করে এগিয়ে যাওয়ার সমস্যাটা, যেটা আমি সুমনদাকেও জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম, যে সমস্যাটা, ফাঁকটা কোথায় আসলে? মালগাড়ির চালককে ছাড়পত্র দেওয়াটা ভুল? মালগাড়ির চালক কি ওভারওয়ার্ক, অনেক বেশি কাজ করে ক্লান্ত ধ্বস্ত, তার পক্ষ থেকে ভুল হয়ে গেল? মানে আমরা প্রাথমিকভাবে আগে এই জায়গাটায় যদি আসি যে কোথা থেকে ঘটনাটা ঘটলো, সমস্যাটা কি। আর দ্বিতীয় যে সার্বিক প্রশ্নটা থাকবে সেটা হলো যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, এটা হঠাৎ করে ঘটলো এমন নয়, একই ধরনের ঘটনার পুনরাবর্তন আমরা বারবার দেখছি, এবং বারবারই দেখি রেলমন্ত্রী ছুটে আসেন, আমাদের রাজ্য সরকার রিলিফ দিতে ছুটে আসে। এই ছবিগুলো প্রাথমিকভাবে দেখতে ভালো লাগে, কিন্তু আসলে এটা তো রেলমন্ত্রীর কাজ নয় যে দুর্ঘটনাস্থলে হেলমেট ছাড়া বাইক পরে ঘুরে বেড়ানো। রেলমন্ত্রীর কাজ রেল সুরক্ষা, রেল যাত্রীদের সুরক্ষা, রেল পরিকাঠামোকে সার্বিকভাবে ঠিকঠাক রাখা। কোথায় ফাঁক থেকে যাচ্ছে? গত 5-7 বছরে রেল পরিষেবা লোকাল, স্থানীয় স্তরে লোকাল ট্রেন থেকে এই এই সর্বভারতীয় যে ট্রেনগুলি, সেখানে ফাঁকগুলি কোথায় থেকে যাচ্ছে? শুধুই বন্দে ভারত, শুধুই বুলেট ট্রেনের দিকে ছুটতে ছুটতে কোন জায়গাগুলিতে আমাদের বিরাট বড় গাফিলতি হচ্ছে, আপনি যদি একটু পরিষ্কার করে বলেন। অর্ক, দুটো বিষয় যেটা তুমি তুললে, যে প্রসঙ্গটা, একটা হচ্ছে যে কাল এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার কি কারণ হচ্ছে সেই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চর্চা হচ্ছে। আহ, আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে ট্রেন চলে। ট্রেন যখন চলে তখন একটা হচ্ছে সিগন্যালিং ব্যবস্থা, যেটা আমরা চোখে দেখতে পাই, যে একটা সিগন্যাল যদি সবুজ থাকে তবেই গাড়ি সেখান থেকে পাস করতে পারবে, যদি ইয়েলো থাকে বা আম্বার থাকে তাহলে একটু স্লো ডাউন করতে হবে তাকে, আর যদি রেড থাকে তাকে দাঁড়াতে হবে, সেটা আমরা চোখে দেখতে পাই। এবার এর ব্যাকগ্রাউন্ডেও তো একটা কোনো সিস্টেম রয়েছে যেটা কাজ করে, সেটা হচ্ছে যে কোনো স্টেশনের স্টেশন মাস্টার যিনি, তিনিও দেখতে পান যে ট্রেনের মুভমেন্টটা কিভাবে হচ্ছে বা তার আগে কোন ট্রেন রয়েছে। অবশ্যই প্রত্যেকটা স্টেশন মাস্টারের কাছে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সেই ম্যাপ এবং তার পুরো যে ট্রেনের গতিবিধি সেটা দেখার সুযোগ থাকে, এবং সেইটা যখন তিনি দেখতে পান যে আগে কোন ট্রেন গেছে, তিনি জানেন, তিনি দেখতেও পান যে সেই ট্রেনটা কত দূর পৌঁছলো, কিভাবে, কতটা ক্রস করলো, আমার যে ব্লক সেকশনটা রয়েছে সেইটা ক্রস করে গেল কিনা, তার পিছনে কোন ট্রেন আসছে, কত সময়ের মধ্যে পৌঁছবে। পুরোটা একটা ড্যাশবোর্ডের মতো, আমরা যেটা যেরকম ড্যাশবোর্ড আমরা দেখে থাকি আমাদের কম্পিউটারে অনেক সময়, সেরকম একটা ড্যাশবোর্ডের মতো প্রত্যেকটা স্টেশনে স্টেশন মাস্টার তারা দেখতে পান, যিনি সিগন্যালিং ব্যবস্থা চালাচ্ছেন তিনিও দেখতে পান। আরেকটা যে রুট রিলে ইন্টারলকিং সিস্টেম, সেটা হচ্ছে যে একটা ট্রেন কোন লাইন দিয়ে যাবে, তাকে কোন লাইনে ছাড়পত্র দেওয়া হবে, সেই লাইন, সে যদি একটা লাইন থেকে আরেকটা লাইনে ক্রস করে যেতে চায় সেটা ছাড়পত্র দেওয়া, সেই ব্যবস্থাটাও একটা সিগন্যালিং যে সিস্টেম রয়েছে সেইখান থেকে যে যে ঘরটাতে বসে সিগন্যালটাকে কন্ট্রোল করা হয়, তিনি সেখান থেকে দেখতে পান, বা সেখানকার কর্মীরা সেটা দেখতে পান। এবারে আমরা জানি যে একটা ট্রেন যখন চলছে, সেই ট্রেনটা একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে যাবে কিনা সেটার ওপর কিন্তু যিনি চালক তার নিয়ন্ত্রণ থাকে না। সেটা ওই রুট রিলে ইন্টারলকিং এর কথা যেটা আমি বলছি, সেটা অটোমেটিক্যালি সেইটা পরিচালিত হয় বা কন্ডাক্টেড হয়। সেটার সিগন্যালিং ব্যবস্থা দেখে, সিগন্যাল দেখে সেটা চালক বুঝতে পারেন, সেই মতো তার স্পিড লিমিট কন্ট্রোল করতে হয়, এবং সেই মতো তিনি কোন লাইনে ট্রেনটা যাচ্ছে সেটা অটোমেটিক্যালি যায়, কিন্তু তার তার জন্য স্পিড লিমিট কমানো বাড়ানো ইত্যাদি ইত্যাদি তাকে তাকে করতে হয়, রাইট? তো এই পুরো ব্যবস্থাটা শুধুমাত্র একজন চালক বা একজন গার্ড ট্রেনের তারা কিন্তু পরিচালনা করেন না। এইটা পরিচালনা করার জন্য একটা বিশাল ব্যবস্থা রয়েছে। এই যে হাওড়া বা শিয়ালদা, সেটা খুব মানে সাধারণ একটা, যদি আমরা উদাহরণ দেখি, সাধারণ মানুষ হিসেবে যদি আমরা দেখার চেষ্টা করি যে একটা ট্রেন কোন প্ল্যাটফর্মে ঢুকবে, কোন ট্রেনটা এই প্ল্যাটফর্ম থেকে বেরোলে তারপর ওই প্ল্যাটফর্মে আরেকটা ট্রেন ঢুকবে বা সেটাকে ক্রস করে একটা প্ল্যাটফর্মে যাবে,
সেই কাজটা করার জন্য কিন্তু রেলের কর্মীরা রয়েছেন, তারা পরিচালনা করেন। একজন কেউ চালক ঠিক করতে পারেন না, আচ্ছা আমায় এই লাইনে যেতে হবে, আমি দেখতে পাচ্ছি এখানে এইটা খালি আছে, আমি এই লাইনে চলে যাই, সেটা চালক করতে পারেন না। যে দুর্ঘটনাটা হয়েছে বলে বলা হচ্ছে, যে যে প্রতিবেদনে উল্লেখ করা হলো বা আপনিও যেটা বললেন একদম প্রথমে, যে সেখানে অটোমেটিক যে সিগন্যালিং সিস্টেমটা সেটা কাজ করছিল না, সেটা যে কারণেই হোক, বৃষ্টির জন্য হতে পারে বা টেম্পোরারি প্রবলেম হতে পারে, এটা হয়ে থাকে। এই মানে কাজ না করাটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। ভারতীয় রেল এত বড় একটা নেটওয়ার্ক, সেখানে এই টেকনিক্যাল প্রবলেম কখনো কখনো হতে পারে। কিন্তু তার জন্য কি হয়, আপনি যেটা বললেনও, যে একটা পেপার দিয়ে দেওয়া হয় যে তুমি এটা ক্রস করে যেতে পারো, সেই পারমিশনটা নিয়ে তারপরে চালক এগিয়ে যান। এখন এখানে যেটা দেখা যাচ্ছে, যে চালক সেই পারমিশনটা পেয়েছিলেন ওই স্টেশন থেকে, তার জন্যই তিনি এগিয়ে গিয়েছিলেন। তারপরে দেখা যাচ্ছে যে সামনে যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, সেইটা এই মালগাড়ির চালক বুঝতে পেরেছিলেন কি পারেননি সেটা আমরা জানি না, কারণ মালগাড়ির যিনি চালক তিনি নিহত হয়েছেন দুর্ঘটনায়। কাজেই তিনিই বলতে পারতেন যে এক্স্যাক্টলি কি হয়েছে। সহকারী চালক সম্ভবত এখনো চিকিৎসাধীন, তো তার কাছ থেকে হয়তো জানা যাবে, আদৌ যদি জানা যায়। তো আমরা ধরে নিতে পারি যে তিনি জানতেন না যে সামনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। কেন তিনি জানতে পারবেন না? কারণ হচ্ছে যে তিনি যখন ওই জায়গায় পৌঁছচ্ছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কাছে, তখন অন্তত তিনটে সিগন্যাল তাকে ক্রস করতে হবে। হয় সেই সিগন্যাল গ্রিন ছিল, তার জন্য তিনি ক্রস করেছেন, এত স্পিড নিয়ে ক্রস করেছেন, বা সেই কটা সিগন্যাল রেড ছিল কিন্তু তিনি এই পারমিশনটা পেয়েছিলেন সেটা ক্রস করে যাওয়ার, তার জন্য তিনি ক্রস করে গেছেন। এবং তিনি যখন হয়তো দেখতে পেয়েছেন যে সামনে একটা ট্রেন রয়েছে, তখন তিনি গতি নিয়ন্ত্রণ করতে পারেন না। সুমিত, আমার একটা প্রশ্ন এখানে যোগ করার আছে, সেটা হলো আপনার আপনি যা যে কথাগুলি বলছেন আমি ধরে নিচ্ছি সেটাই ঠিক, যে তাকে আগে থেকে সিগন্যালটা ধরা যাক সবুজ ছিল তাই সে এই অ্যাক্সেসটা নিয়েছে। কিন্তু TA-912 এই কাগজটা, এই হাতে লেখা কাগজটা নিয়ে এগিয়ে যাওয়া মানে বিশেষত মালগাড়ির ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিয়ে এগোতে হবে, কারণ এখানে অটোমেটেড সিগন্যাল কাজ করছে না। তাহলে মালগাড়ির চালক বাড়তি সতর্কতা কেন নিলেন না? এতটাই অসতর্ক হলেন তিনি যে তিনি ধাক্কাটাকে আটকাতে পারলেন না, নিয়ন্ত্রণ করতে পারলেন না শেষ মুহূর্তে। এইটা কেন হলো? সেটাই সেটাই বড় প্রশ্ন, যে তিনি সেটা কেন করলেন। একটা আমি যেটা বললাম, যে এটা হতে পারে যে তিনি মনে করেছেন যে এই সিগন্যালগুলো সবটাই খারাপ রয়েছে, রেড সিগন্যাল হয়তো ছিল, তিনি ক্রস করে চলে গেছেন। কিন্তু যেটা আমি এর পরে বলার চেষ্টা করছিলাম, যে এই যে এতগুলো লোক পুরো ব্যবস্থাটা পরিচালনা করেন, এবং এখনকার যে প্রযুক্তি, যে আপনি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারবেন, প্রাইভেট কমিউনিকেশনের ব্যবস্থা রয়েছে, সেটা আপনি করতে পারবেন, সেই সতর্কটা কেউ কেন করলো না? যে সামনে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তুমি এত স্পিডে, কারণ যেটা আমি বললাম যে ওই বোর্ডে, ড্যাশবোর্ডে কিন্তু দেখতে পাওয়া যায় যে ট্রেনটা কোন স্পিডে কিভাবে এগোচ্ছে, কতটা এগোচ্ছে, সামনে কোন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। বা সেই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, সেই স্টেশন থেকেও স্টেশন মাস্টার জানাতে পারেন যে এই ট্রেনটা এখন দাঁড়িয়ে রয়েছে, কাজে পিছনে যদি কাউকে তুমি যাওয়ার পারমিশন দিচ্ছ তাকে সতর্ক করো, ইত্যাদি ইত্যাদি। তো সেই কাজটা কেউ কেন করলেন না? কাজেই শুধুমাত্র আমার একটাই বক্তব্য, যে শুধুমাত্র এই মালগাড়ির ড্রাইভারকে দোষ দিয়েই কি পুরোটা ঢাকা যাবে ব্যবস্থাটা? নয়। এটা হচ্ছে কারণ 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 মৃত নিজের পক্ষে সওয়াল করতে পারে না, পারেন না। এবং শুধুমাত্র যে আমি এখনই যদি ঘোষণা করে দিই যে হ্যাঁ ওটা মালগাড়ি ড্রাইভারেরই দোষ ছিল, তার মানে এই এতগুলো লোক যারা ইনভলভ পুরো ব্যবস্থাটা পরিচালনা করার জন্য, তারা কেউ তার জন্য দায়ী হচ্ছে না। শুধুমাত্র মালগাড়ির চালক দায়ী হচ্ছেন, এবং আমরা ধরে নিচ্ছি তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, তিনি অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন, যার জন্য তিনি কিছুই মানেননি, তিনি এত জোরে এত স্পিডে চালাচ্ছিলেন, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো আমরা ধরে নিচ্ছি। এবং আমি জানি যে এই যে গত বছরে যে আমি 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 ইনক্লুড করার করার রেজিস্ট করতে পারছি না। যদি মদ্যপ অবস্থায় থাকেন, সেটা কিন্তু যেমন চালকের দোষ তেমনই রেল কর্তৃপক্ষের দোষ। তার কারণ একজন মদ্যপ ট্রেন চালানোর আগে তিনি যে মদ্যপ, সেই ডিটেকশনের ব্যবস্থা তো রেলের রয়েছে। সেটাই তো বলছি, যে মানে শুধুমাত্র যে আমরা একই একজনকেই দোষী করব আর পুরো ব্যবস্থাটা খুব নর্মালি কাজ করছিল, সেটা তো নয়। কাজেই সেটা তদন্ত হওয়া দরকার। এবারে আরেকটা যেটা আমরা দেখেছি, যে গত বছর যে করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হয়েছিল, তাতে দেখা গেছিল যে একটা ট্রেন লুপ লাইনে দাঁড়িয়ে রয়েছে, মানে সেই লাইনটা দিয়ে
আবার মেন লাইনে ফিরে আসা যায়, বা যে সোজা ট্র্যাকটা আছে সেটাতে ফিরে আসা যায়, এরকম একটা লাইনে একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, করমন্ডল এক্সপ্রেস অত জোরে আসছে, তাকে অটোমেটিক্যালি ওই রুটে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি আবারও বলছি, সেটার উপরে চালকের কোনো নিয়ন্ত্রণ নেই যে তিনি তাকে কোন ট্র্যাকে তাকে পাঠানো হবেন। তিনি বুঝতে পারবেন সিগন্যালিং ব্যবস্থা দেখে বা অন্যান্য যে ইন্ডিকেটর আছে সেসব দেখে, সেখানে তিনি গতি নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি দেখতে পারেন। তো সেইটা চলে গেল। এইগুলোতে হিউম্যান এরার্স থাকে। সাঁইথিয়ার ঘটনা আমি নিজে কভার করেছি, আমি জানি। সেখানকার যে সিগন্যালিং কেবিন, সেখানে গিয়ে কর্মীদের সাথে আমি কথা বলেছি, তারা স্বীকার করেছিলেন যে এই যে লুপ লাইনে, সেখানেও একই কাণ্ড ঘটেছিল, যে লুপ লাইনে, এবং সেটা মাঝরাতে ঘটনা ঘটেছিল, যে লাইনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন, জানতো না, সেখানে ঢুকে গেছিল ট্রেন, এবং সেখানে স্বীকার করেছিলেন কর্মীরা যে আমাদের কারো একটা ভুল হয়েছিল একজনের, যে সে ওই লাইন ট্র্যাকটাকে, যাতে ওই যে ট্রেনটা আসছে সেটা যাতে অন্য ট্র্যাকে না ঢুকে যায়, তার জন্য যে সিস্টেমটা রয়েছে সেইটা কেউ ঠিক মতো পরিচালনা করেনি। তো এরকম ঘটনা ঘটে। তো এইটা হচ্ছে নির্দিষ্ট সেই সময়কার ঘটনা। আরেকটাও যেটা ঘটনা কথা উঠে আসছে, যে যে বগিগুলো ছিল, আজকালকে আমরা বলছি যে খুব অত্যাধুনিক বগি হয়েছে, যেগুলো অ্যাক্সিডেন্ট রেজিস্ট্যান্ট, বা যদি কোনো মুখোমুখি সংঘর্ষ হয় একটার ঘাড়ে আরেকটা উঠে পড়বে না। কিন্তু এখানে আমরা কি দেখলাম, যে পিছনের দিকে দুটো কামরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, সেটা ওই মালগাড়ির ইঞ্জিনের ওপরে উঠে পড়লো, এবং ভয়াবহ দৃশ্য আমরা দেখেছি। তার মানে এখানে অত্যাধুনিক বগি ইউজ করা হচ্ছিল না। তারপরে এখন আলোচনায় উঠে আসছে যে সব জায়গায় অত্যাধুনিক বগি ইউজ করা এখনো শুরু হয়নি। তাহলে এত বছর ধরে, 10 বছর ধরে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ একটা সেকশন এই উত্তরবঙ্গে যাওয়ার জন্য, এই একটা সেকশন রয়েছে, এবং যেখানে এই গুরুত্বপূর্ণ গাড়িগুলো চলে, ট্রেনগুলো চলে, সেইখানেই আমি অত্যাধুনিক বগির ব্যবস্থা করলাম। ঠিক আছে, এটা হচ্ছে মূলত এই ঘটনাগুলোর যে দিকগুলো উঠে আসছে, সেটা দুর্ঘটনার পরে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং যে গাফিলতিগুলো উঠে আসছে, যেগুলো নিয়ে প্রশ্ন করা যায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার যেটা বৃহত্তর সমস্যা, যেটা সুমনদা শুরুও করেছিলেন, ঘটনাটা হচ্ছে সেটাই, যে এখনকার প্রত্যেকটি মন্ত্রক, তারা শুধুমাত্র প্রধানমন্ত্রী ভজনা করতে ব্যস্ত। ইন্ডিয়ান রেলওয়েজ এর ওয়েবসাইটে আজকে আমি সকালে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে প্রথম যে এখনো সম্ভবত আছে সে ছবি, ওপরে ব্যানার যে ছবিটা, আমরা ফার্স্ট ফোল্ডের যে ছবি বলি, সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী উপর হয়ে কাউকে প্রণাম করছেন, এবং মন কি বাতের অ্যাডভার্টাইজমেন্ট, যে আপনার কোনো প্রশ্ন থাকলে প্রধানমন্ত্রীকে করুন, তিনি 30শে জুন মন কি বাতের অনুষ্ঠান করবেন, সেখানে তিনি তার উত্তর দেবেন। তো এইটা হচ্ছে একটা রেলওয়ে, এবং সেখানে রেলের কোনো রকমের চিহ্ন নেই। একদম নিচে গেলে একটু রেলের একটা আবজা ছবি, অন্যান্য সেকশনে কিভাবে যাবেন টাবেন তার কিছু লিঙ্কস দেওয়া রয়েছে সেখানে। তো এইটা হচ্ছে রেলের অ্যাপ্রোচ। তো সেইখানে যখন রেলের অ্যাপ্রোচ এটাই, যে একজনের বন্দনা করতে হবে, এবং তার জন্যই বন্দে ভারত করতে হবে, তিনি কত অত্যাধুনিক ট্রেন এনে দিলেন দেখতে হবে, আর ওই প্রদীপের নিচে যে অন্ধকারটা আছে সেটা নিয়ে আমরা কেউ মাথা ঘামাবো না, রেলের লোকজন সেটা নিয়ে কথা বলবেন না, বা রেলওয়ে মিনিস্টার কথা বলবেন না, এইটা কেন হবে একটা ভারতবর্ষের মতো দেশে, যেখানে এত কোটি কোটি লোক, সাধারণ মানুষ, আমরা এই যে বন্দে ভারত যারা চড়ছে তারা ছাড়াও, এবং করমন্ডল এক্সপ্রেস তো দেখিয়ে দিয়েছে যে কত শয়ে শয়ে আনরিজার্ভ কামরায় লোকজন চড়েন, তারা এখানে ট্রাভেল করেন। তো তাদের কথা কে ভাবছে? আজকে আপনি লোকাল ট্রেনের কথা ভাবুন, আমাদের যে কোনো দর্শক যারা দেখছেন, যে আজকে শিয়ালদা থেকে তাদের যখন ট্রেনে চড়তে হয়, বা হাওড়া থেকে ট্রেনে চড়তে হয়, তাদের কি দুর্বিষহ অবস্থার মধ্যে পড়তে হয়েছে, এবং আজ পর্যন্ত সেটা নিয়ে রেলের কেউ কোনো উচ্চবাচ্য করেন না, যে কত দেরিতে ট্রেন চলছে। হ্যাঁ, রেলওয়ে সার্ভিস যখন শুরু হলো, সার্ভিসের একটা ইনস্ট্রাকশন ছিল যে আমরা আমাদের রেলের কিছু কাজের জন্য কিছু ট্রেন বন্ধ থাকবে। কিন্তু দেখা গেল আমাদের সাংবাদিক বন্ধুরাই বিপদে পড়ে আমি অন্তত 5-7 জনের ফোন পেয়েছি যে রেল যে নোটিশ ইস্যু করেছে সেই নোটিশের সঙ্গে পরিষেবার কোনো সম্পর্ক নেই, এবং রেলের পিআর সেটা মানতে চাইছে না। এক একজন রাত্রি 3টে গোবরডাঙ্গায় থাকে, কেউ কেউ বনগা থেকে এসেছে, রাত্রি 3টে ভোর 4টেয় বাড়ি ফিরেছেন, এবং ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যুও হয়েছে এই এই শিয়ালদা শাখার পরিষেবার অনিয়মিত পরিষেবার কারণে। এবং হ্যাঁ, যাত্রীদের যে পরিমাণ ভোগান্তি হয়েছে, আমরা এখন এই অনুষ্ঠানটা যখন করছি, হাওড়া লাইনেও একাধিক শাখায় এই একই রকম ভোগান্তি চলছে। তার মানে এটা নিয়মিত ঘটনা। সর্বস্তরের যাত্রী যাত্রী ভোগান্তি আমরা দেখতে তো পাচ্ছি। সেইটা কে দেখবে? এখন আমি যদি একটা টেকনোক্র্যাটকে বসিয়ে দিয়েছি রেলওয়ে মিনিস্ট্রিতে, আমি ভাবছি যে একটা
বিশাল টেকনোক্র্যাট একজন বসেছেন, তিনি বুঝতে পারবেন যে টেকনোলজি কোন দিকে যাচ্ছে ইত্যাদি হচ্ছে। চলো সম্বিতদা, আমরা এর আগেও রেলের পরিষেবার গাফিলতিগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি এই মঞ্চ থেকে। আমার প্রশ্ন যে সাধারণ মানুষ কি করবে, কজন এবং একটা জিনিস দেখা যায় যখনই রেলের পরিষেবায় ঘাটতি হয়, রেলের পরিষেবায় চাপ তৈরি হয়, যখন রেল ডিলেড হয়, তখন অটোমেটিক প্লেন ফেয়ারটা বেড়ে যায়। যে প্লেন ফেয়ারটা 8,000 টাকা কাল ছিল, আজ সেই প্লেন ফেয়ারটা 14,000 টাকা দেখাচ্ছে। সাধারণ মানুষ কি করবে তাহলে? রেলের ক্রেডিবিলিটি এই জায়গায় গিয়ে ঠেকেছে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে, কিভাবে তারা ট্রাভেল করবে? দেখুন, সাধারণ মানুষের আর কিছু করার নেই, মানে এইটার ওপরে সারেন্ডার করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আপনি এখন যে কোনো সেক্টরে প্লেনে চড়ে যদি যেতে চান, আপনার মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা, যদি খুব ভাগ্য ভালো থাকে 5 হাজার টাকায় আপনি হয়তো যেতে পারবেন। তো সেইটা অ্যাফোর্ড করার মতো ক্ষমতা সাধারণ ভারতবাসীর, যারা ট্রেনে নিয়মিত যাতায়াত করেন, তাদের 80%-ই নেই। এবারে নরেন্দ্র মোদীরা যেটা করতে চাইছেন, যেভাবে প্লেনেরও একটা পুরোপুরি বেসরকারিকরণ করে ফেলেছেন, সেখানে আর এয়ার ইন্ডিয়া নেই, সেটাকেও বেচে দিয়েছেন, দুদিন পরে বিএসএনএলটাকেও বেচে দেবেন। আহ, তারা চাইছেন যে এইগুলোতে আর আর সরকার ব্যবসা করবে না। কিন্তু রেলের ব্যাপারে তারা যেটা বুঝেও বুঝছেন না, তেমন তো নয় যে তারা আমাদের থেকেও তাদের বুদ্ধি কম, যে তারা কি বুঝতে পারেন না যে কি নিয়ে তারা ডিল করছেন। যে রেলটা যারা ব্যবহার করেন সেই সব মানুষরা কিন্তু অন্য কোনো ভাবে এটা অন্য কোনো পরিবহনের মাধ্যমে কিন্তু তারা যাতায়াত করতে পারবেন না। তাদেরকে রেলই তাদের কাছে ভরসা। এবং যে কারণে আমরা দেখি যে এত কিছুর পরেও হাজারে হাজারে কোটি কোটি মানুষ প্রতিদিন রেল ব্যবহার করছেন। কাজেই নরেন্দ্র মোদীরা যে প্রকল্প নিয়ে নেমেছেন, যে বেসরকারিকরণ করে দেবেন এবং রেলটাকেও ধীরে ধীরে বেসরকারিকরণের দিকে নিয়ে যাচ্ছেন, সেইটা তাদের কাছে কিন্তু একটা ফেইল্ড মিশন। সেটা হওয়াটা খুব কঠিন ব্যাপার, কারণ এর যে নেটওয়ার্ক, এর যে ব্যবহার এবং ব্যবহারকারীরা, তারা কিন্তু অন্য ক্যারেক্টারের। এখন অশ্বিনী বৈষ্ণবের মতো মানুষদের অসুবিধে হচ্ছে যে তারা এই মানুষদের পালসটা বুঝতে পারেন না। আমরা যতই লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, গনি খান চৌধুরীদের গালাগাল করি যে তারা রেলটাকে কি করে ফেলেছেন, কত লোককে চাকরি দিয়েছেন, এই করেছেন, তারা কিন্তু মানুষের, যারা অ্যাকচুয়ালি এই রেল পরিষেবাটা ব্যবহার করেন নিয়মিত, তাদের পালসটা বুঝতে পারতেন। এই অশ্বিনী বৈষ্ণবরা কিন্তু সেই পালসটা হয় বুঝতে চাইছেন না, বা একদম পারেনি না, আমার ধারণা পারেন না। কাজে এই দিকে নিয়ে যাওয়াটা মুশকিলের। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে আমরা মূল আলোচনাটা করছি অর্ক, আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে এই রেলওয়ে সেফটি কমিশনার, যারা এই ধরনের দুর্ঘটনা হলে তদন্ত করেন, তাদের 22-23-এর রিপোর্ট আমি পড়ছিলাম। সেইখানে তারা বলছেন যে গত 10 বছরে তারা রেলের কাছে যে, বা রেলওয়ে বোর্ড বা রেলওয়ে মিনিস্ট্রির কাছে যে রেকমেন্ডেশন পাঠিয়েছেন প্রত্যেকটা দুর্ঘটনার পরে, এবং দুর্ঘটনা দেখা যাচ্ছে যে অন অ্যান এভারেজ প্রতি বছরে অন্তত 45টি রেলের দুর্ঘটনা ঘটে, রেলের অ্যাক্সিডেন্ট হয়। তার মধ্যে অন্তত প্রায় 6টার মতো যেটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট, যেখানে প্রচুর মানুষ মারা যান। তো এই ধরনের দুর্ঘটনার যখন তদন্ত করেন তারা, তারা যে রিপোর্ট পাঠিয়েছেন, তার মধ্যে তারা অ্যাকশন টেকেন রিপোর্ট পেয়েছেন 9টা রিপোর্টের। 10টার রিপোর্টে তারা কোনো অ্যাকশন টেকেন রিপোর্টই পাননি গত 10 বছরে। এই যে বন্দে ভারত নিয়ে কথা হচ্ছে, 2022-23-এর রিপোর্ট, এবং আমার মনে হয় না যে গত 1 বছরে তার প্রচুর বদল হয়েছে। তারা বলছেন যে 160 কিলোমিটার বেগে ট্রেন চালানোর জন্য ভারতীয় রেলের একটি মাত্র সেকশন সেটা উপযুক্ত এই 160 কিলোমিটার বেগে বন্দে ভারত ট্রেন চালানো, বা এই ধরনের এলবিএইচ কোচ দিয়ে যে, এলএইচবি কোচ দিয়ে যে ট্রেন চালানো হচ্ছে, সেই ট্রেন চালানোর উপযুক্ত। বাকি ট্র্যাকগুলো, এই ট্রেন চালানোর ট্র্যাক এবং ট্র্যাকের যে পারিপার্শ্বিক অবস্থা, তার অনেক রকমের রেকমেন্ডেশন রয়েছে, যে আনম্যান লেভেল ক্রসিং হতে হবে, বা লেভেল ক্রসিং থাকা চলবে না, যাতে করে কোনো ক্যাটল বা কোনো ট্রেসপাসার যাতে না আসতে পারে, সে তার ব্যবস্থা করতে হবে। তো এই ধরনের ব্যবস্থা করার মতো বা করে ওঠা হয়নি, গড়ে ওঠেনি। এবং তবুও এটা নিয়ে ধক্কানিনাদ হচ্ছে, কারণ এইটাকেই একটা ওই জুমলা সরকার বলে অভিযোগ করেন বিরোধীরা। সেটা হচ্ছে এই উদাহরণ যে এটা হচ্ছে জুমলার এইটা একটা 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 সূচক, জুমলার প্রদীপের একটা আলো দেখানো উদাহরণ। হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই এই আলোটা দেখানো হচ্ছে মানুষজনদের, যে দেখো বন্দে ভারত ঝকঝকে ট্রেন, সেই নিয়ে ব্লগাররা
প্রচন্ড উত্তেজিত মানুষ, প্রচন্ড উত্তেজিত কে ট্রেনে চেপে সেলফি তুলছেন, এই চলছেন। কিন্তু তার নিচে ওই আবারও একই কথা বলবো, প্রদীপের নিচে যে আলোটা রয়েছে সেইটা কেউ দেখছেন না। কাজে যে পদ্ধতিতে মোদী সরকার তারা টেলিকম ইন্ডাস্ট্রি এবং এভিয়েশন ইন্ডাস্ট্রির এবং অন্যান্য পোর্ট ইনফ্যাক্ট সেইগুলোর বেসরকারীকরণ করছেন, সেইভাবে রেলের বেসরকারীকরণ করা সম্ভব নয়। সেটা তারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং যত তাড়াতাড়ি, কারণ এইটার একটা প্যাটার্ন আছে অর্ক, সেটা হচ্ছে যে আমি দেখাবো যে রেল পারছে না, রেল গাফিলতি হচ্ছে, রেলের গাফিলতি হচ্ছে, তাহলে আমি প্রাইভেট প্লেয়ার নিয়ে আসবো। আমাদের দ্বারা হচ্ছে না, তাহলে প্রাইভেট প্লেয়াররা করুক। অ্যাবসলিউটলি। এবার তার জন্য এই যে সাজানো গোছানো ট্রেনের মডেল স্টেশন হচ্ছে, অমৃত ভারত ভারতের প্রজেক্টের আন্ডারে এত স্টেশন হচ্ছে, বন্দে ভারত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে, সেইটা আমি দেখাচ্ছি যে দেখো কি হতে পারে। কিন্তু সেই যে প্রাইভেট সেক্টর যদি তারা ঢোকে, তাহলে আজকের এভিয়েশন ইন্ডাস্ট্রির যে অবস্থা হয়েছে সেইটাই হবে। এভিয়েশন সেক্টরটা অ্যাফোর্ড করতে পারেন যেসব ধরনের মানুষরা, উচ্চ মধ্যবিত্ত মানুষরা, ধনী মানুষরা, তারা সেটা অ্যাফোর্ড করছেন, কষ্ট হলেও করছেন, কিছু লোক আর এখন করতে পারছেন না। কিন্তু ট্রেনের ক্ষেত্রে কিন্তু সেইটা অ্যাপ্লিকেবল নয়, সেটা বোঝা দরকার। কাজেই দুর্ঘটনা বাড়তে দিয়ে যদি কোনো একটি সরকার ভাবে যে তারা বেসরকারীকরণের দিকে ঠেলে দেবে এই সেক্টরটাকে, সেটা খুব ডেঞ্জারাস একটা ট্রেন্ড। আপনার কথা থেকে আমার এটাও মনে হচ্ছে যে তার মানে রেলে যেটুকু যা ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে আসলে একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট গড়ে তোলা, কর্পোরেটের ভাষায়, যাতে যারা বেসরকারি ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, বেসরকারি যে সংস্থাগুলি রয়েছে, তাদেরকে অ্যাট্রাক্ট করা যায়। যে আপনার কথা থেকে এটা বেরিয়ে যে যে এখানে এই এই সুযোগগুলো রয়েছে, সেই এই মুরগির ছানাটা দেখানো, সেই কুমির ছানাটা দেখানোর জন্যই ওইটুকু ইনভেস্টমেন্ট। যেমন বন্দে ভারত, রেলের যা সম্পত্তি রয়েছে, রেলের মানে শুধু এমনি তো ছেড়েই দিন, পরিষেবা ছেড়েই দিন, যা সম্পত্তি রয়েছে সেটার লোভেই কর্পোরেটরা আসতে তৈরি হয়ে যাবে। তাদেরকে মানে কিছু দেখানোরও দরকার নেই। এবং সেটা তারা কিভাবে কি করবে আমরা বিভিন্ন জায়গায় যেখানে বেসরকারীকরণ হয়েছে আমরা দেখেছি। কাজে রেলটাকে ওই একই ছকে ফেলা, একই খাঁচায় ফেলাটা একটা কিন্তু বড় ভুল। এবং সেটা মানুষের জন্য, খুব সাধারণ মানুষ যারা প্রতিদিন ট্রেন ইউজ করছেন, প্রতিদিনে ট্রেনে যাতায়াত করছেন, তাদের জন্য খুব ভয়ঙ্কর। আমি এই রিসেন্টলি ট্রেনে যাতায়াত করেছি, যে ট্রেন আসার কথা ছিল 8:25 সকালবেলায়, সেই ট্রেন রাত্রিবেলা 8টার সময় এসছে। যে ট্রেন পৌঁছানোর কথা ছিল রাত্রিবেলা 12টা-1টার সময়, সেই ট্রেন পরের দিন সকালবেলা 10:30-11টার সময় পৌঁছচ্ছে এটা জায়গায়। সেটা একটা ট্রেনের কথা আমি বললাম। আজকাল যারাই ট্রেনে উঠছেন বন্দে ভারত ছাড়া, তারা এরকম ভাবেই ক্যালকুলেট করছেন যে আমি 3 দিনে পৌঁছে যাব, যেখানে হয়তো একদিনে পৌঁছানোর কথা তারা ধরে নেন যে 2.5 দিন আমার লাগবে। এইভাবে তারা ট্রেনে আজকাল যাতায়াত করছেন যে হ্যাঁ ভাই আমার প্রচুর সময় রয়েছে, আমি ট্রেনে উঠে শুয়ে পড়বো, চাটা খাবো, এখানে ট্রেন যেখানে দাঁড়াবে সেখানে চাটা পেয়ে যাবো, অনন্ত যাত্রা, খাবার নিয়ে নিচ্ছি। না, এরকম এরকম মানসিকতাই হয়েছে, কিন্তু সেইটা তো সবার পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। এবং যারা নিত্যযাত্রী, যারা রেগুলার লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাদের কথা তো ভাবুন।